গণহত্যায় অভিযুক্ত 187 পুলিশ সদস্য পলাতক। মামলার পর লাপাত্তা আরো 20 কর্মকর্তা। 7 মাসে অবস্থান চিহ্নিত না হওয়ায় নাশকতার শঙ্কা। সরকারি চাকরি আইন যেটি রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কিন্তু চলমান রয়েছে। প্রক্রিয়াগুলো অনুসরণ করে খুঁজে বের করার চেষ্টা করা, কারণ একটা ভয় কিন্তু থেকেই যায়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক আজ। 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জমির উদ্দিন সরকার। দীর্ঘ 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ। পাওনার দাবি ও অমীমাংসিত বিভিন্ন ইস্যুতে হবে আলোচনা। গরু মহিষ লুট ও অপহরণ আতঙ্ক সিরাজগঞ্জের চরাঞ্চলে। দুর্গম বিধায় নিরাপত্তা ঘাটতির কথা স্বীকার পুলিশের। পিস মুরাদা বান্ধেছিলাম, বান্ধা গরু বাছুর নিয়ে গেছে। রেগুলার টহল যেটা, সেইটা যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে এটা সম্ভব হয়। এবং বিশ্বকাপ থেকে মাত্র 1 ম্যাচ দূরে নারী ক্রিকেট দল। বাছাই পর্বে আজ শক্ত প্রতিপক্ষ উইন্ডিজের বিপক্ষে জিতলেই খেলা নিশ্চিত। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, তবুও সন্ধান মিলছে না কর্মস্থলে যোগ না দেয়া পুলিশ সদস্যদের। পালিয়ে যাওয়াদের কতজন বিদেশে পুলিশ হেডকোয়ার্টার জানে না সেই উত্তর। কর্তৃপক্ষের দাবি 187 জন পলাতক পুলিশ কর্মকর্তার মধ্যে মাত্র 16 জন বিসিএস ক্যাডার। দেশে বিদেশে থাকা এসব প্রশিক্ষিত পুলিশ সদস্যদের অবস্থান চিহ্নিত না করতে পারলে বড় ধরনের নাশকতার আশঙ্কা অপরাধ বিশ্লেষকদের। মিরাজুল ইসলামের ছবিতে আরও জানাবেন আরিফ হোসেন। কানফাটা গুলির শব্দ। 36 জুলাইয়ের রক্ত ছড়া দিন। কোটার সমর্থনে রাজপথে নামা ছাত্র জনতার বুকে সেদিন অস্ত্র হাতে রাষ্ট্রযন্ত্রের পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল পুলিশ। নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল ছাত্র জনতা। ছাত্র জনতার বাঁধ ভাঙা জোয়ারে সেদিন পালিয়ে বেঁচেছিল পুলিশ। 5 আগস্টের পরে এই মিরপুরের থানাটি পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই থানার যত পুলিশ কর্মকর্তা ছিল সবাই পালিয়ে গিয়েছিল। এর মধ্যে কত শতাংশ আবার কর্মস্থলে ফেরত এসেছে সে হিসেব করব। তার আগে পুলিশ হেডকোয়ার্টারে দেয়া একটি হিসেব আপনাদেরকে জানিয়ে রাখি। 187 জন পুলিশ কর্মকর্তা এখন পর্যন্ত কর্মস্থলে যোগদান করেননি, যার মধ্যে 136 জনই কনস্টেবল এবং নায়েক রয়েছেন 7 জন। এই কনস্টেবল এবং নায়কের সংখ্যা এত বিপুল কেন তারা কর্মস্থলে যোগদান করেননি আমরা একটু জানবো। চলুন জেনে আসি। এই থানায় 5 আগস্টের আগে কতজন কর্মরত ছিলেন আর কতজনই বা পরে যোগ দিয়েছেন? যেতে হবে মিরপুর বিভাগের ডিসি অফিসে। এই বিভাগের অধীনে থাকা 7টি থানার তথ্য থাকার কথা এখানে, পাওয়া গেল না কিছুই। এবার গন্তব্য মোহাম্মদপুর থানায়। 5 আগস্টের পর এই থানাটি পুড়িয়ে দেওয়া হয়েছিল। পালিয়েছিল এখানকার সব পুলিশ সদস্য। কারা 5 আগস্টের আগে কর্মরত ছিল এই থানায়, নতুন কর্মস্থলে যোগ দেওয়ার তথ্য সেরেস্তার রুমে পাওয়া গেলেও আগের হিসেব নেই কারো কাছে। এবার গন্তব্য ভাটারা থানায়। এই থানাটিও বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিয়েছিল। এই থানার সাবেক ওসি মাইনুল ইসলাম 5 আগস্ট থেকেই রয়েছে লোকচক্ষুর আড়ালে। 5 আগস্টের পরে তিনি ভাটারা থানায় যোগ দিয়েছিলেন কিনা তাও জানা নেই পুলিশের। মাঠের পুলিশের কাছে তথ্য নেই, তাই যেতে হবে পুলিশ হেডকোয়ার্টারে। ঠিক 7 মাস আগের তথ্যের উপর দাঁড়িয়ে আছে তারা। সে হিসেবে পালিয়ে যাওয়া পুলিশের সংখ্যা 187 জন, যাদের মধ্যে ডিআইজি 1 জন, অতিরিক্ত ডিআইজি 7 জন, পুলিশ সুপার 2 জন, অতিরিক্ত পুলিশ সুপার 1 জন, সহকারী পুলিশ সুপার 5 জন, পুলিশ পরিদর্শক 5 জন, এসআই ও সার্জেন্ট 14 জন, এএসআই 9 জন,
নায়েক ৭ জন এবং কনস্টেবল ১৩৬ জন। পালানোর তালিকায় স্থান পাওয়া পুলিশের মধ্যে নায়েক ও কনস্টেবলের সংখ্যা ১৪৩ জন। এতজন নায়েক ও কনস্টেবল পালানোর কারণ কি? এখন এইগুলা কি দেখাবে? এগুলো পলাতক দেখাইতেছে। ও যে আমার ফ্রেন্ডটা যে ও আমার স্কুল জীবনের বন্ধু, কলেজ জীবনের বন্ধু, ও আমার আগের মাঠে দাঁড়াইছিল। সে তো কনস্টেবল ছিল। অপরাধটা কি ছিল? সত্য কথা বলাটাই অপরাধ ছিল। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হত্যা মামলা হওয়ার পর প্রায় ২০ পুলিশ কর্মকর্তা কর্মস্থল থেকে পালিয়েছে। কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে? যারা আমাদের কর্মস্থলে অনুপস্থিত রয়েছে আমরা তো তাদের অবস্থান শনাক্তকরণের চেষ্টা করছি এবং আমাদের যে নজরদারি সেটি কিন্তু রয়েছে। তাদের বিরুদ্ধে কিন্তু যে আইন রয়েছে, বিভাগীয় যে ব্যবস্থা রয়েছে, সরকারি চাকরি আইন যেটি রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কিন্তু চলমান রয়েছে। পুলিশের এসব সদস্যদের অবস্থান শনাক্ত জরুরি। দ্রুত সময়ের মধ্যে অবস্থান শনাক্ত না করতে পারলে বড় অপরাধের সাথে জড়িয়ে যেতে পারে বলে শঙ্কা সমাজ বিশ্লেষকদের। পুলিশ এবং ইন্টেলিজেন্স যে ইউনিটগুলো আছে এদেরকে খুঁজে বের করা, এদেরকে ট্রেস আউট করা, সে দেশের মধ্যে থাকলে সেটাকে খুঁজে বের করা কিংবা দেশের বাইরে গেলেও সেটাকে নানা ধরনের উপায়গুলো বা প্রক্রিয়াগুলো অনুসরণ করে খুঁজে বের করার চেষ্টা করা, কারণ একটা ভয় কিন্তু থেকেই যায়। দেশের বিভিন্ন থানায় জুলাই আগস্ট সহিংসতায় এখন পর্যন্ত ১৫০০ মামলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সৈনিকদের বিরুদ্ধে হয়েছে। আরিফ হোসেন, এখন, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠক আজ। দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে। সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সাবেক স্পিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবেন। প্রতিনিধি দলে আরও আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। এর আগে বুধবার যমুনায় নির্বাচন সহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। জানা যায়, জাতীয় ঐকমত্য কমিশনের এই বৈঠকে প্রাধান্য পাবে নির্বাচন ও সংস্কার ইস্যু। দু ২০২৫ সালে টাইম ম্যাগাজিনের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও আছেন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের কিয়ার স্টারমার, ভ্যানকুভার ইলন মাস্ক। টাইম সাময়িকী বলছে, ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশে সরকার পতনের পর বিপর্যস্ত গণতান্ত্রিক ব্যবস্থা সংস্কারের হাল ধরেছেন এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। আবারও আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার প্রকাশিত টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধান উপদেষ্টা। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সাথে টাইমের এবারের তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম, ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো এবং ভ্যানকুভার ইলন মাস্ক। টাইমের প্রতিবেদনে বলা হচ্ছে, গেল বছর শিক্ষার্থীদের নেতৃত্বে ক্ষমতাসীন সরকারের পতনের পর বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংকল্প নিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ইউনূস। অনেক বছর আগেই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে ক্ষমতায়নের পথ দেখিয়েছিলেন তিনি। ডক্টর ইউনূসের এই ব্যাংকের আওতায় যারা ঋণ নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন তাদের ৯৭% নারী বলে বিশেষ প্রতিবেদনে উল্লেখ করেছে টাইম। টাইম আরও বলছে, বর্তমানে বাংলাদেশের মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা ও স্বাধীন সমাজ বিনির্মাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন বর্ষিয়ান এই অর্থনীতিবিদ। প্রতি বছরের মতো এবারও ৬ বিভাগে মনোনীত মোট ১০০ জন ব্যক্তিকে প্রভাবশালীদের তালিকায় রেখেছে টাইম। শিল্পী, আইকনিক ব্যক্তিত্ব, বিশ্বনেতা ও উদ্ভাবক সহ বিশেষ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখা এই ব্যক্তিদের প্রাধান্য দিয়েছেন নির্বাচকরা। সতীর্থ কর্মকার, এখন, বিশ্ব। প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। বাণিজ্য, প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে
দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী দুই দেশ। এছাড়া ৭১-এর আগে বাংলাদেশের পাওনা আদায়ের দাবি উত্থাপিত হতে পারে বৈঠকে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। সফরে আমনা বালুচ প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রায় ১.৫ দশক পর স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে উদ্যোগী হয় পাকিস্তান। এতে বাংলাদেশও সাড়া দিয়েছে। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হবে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান বলেন, ইসলামাবাদ ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী। বিশেষ করে তুলা রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। ডাকাত আতঙ্কে দিন কাটছে সিরাজগঞ্জের বিভিন্ন দুর্গম চরাঞ্চলের রাখালদের। প্রতিনিয়তই ঘটছে গরু মহিষ লুট ও রাখাল অপহরণের ঘটনা। জীবনের ঝুঁকি থাকায় বর্তমানে চরে যেতে চাচ্ছেন না অনেক রাখাল। পুলিশ বলছে, দুর্গম চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভালো না হয় নিরাপত্তায় কিছুটা ঘাটতি রয়েছে। তবে অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানান পুলিশ কর্মকর্তা। সিরাজগঞ্জের চরাঞ্চল ঘুরে রাজীব সেলিমের প্রতিবেদন, ছবিতে ছিলেন সাইফুল ইসলাম সাগর। ছোট একটা নৌকা সৈশুদ্ধে আমাকে তুলে 4 জন ভাটের দিকে গেল, তখন আমাকে রাখছিল মানিকগঞ্জ। তারপরে আমি কর্জধার করে পরে হইতে 5 লাখ টাকা দিয়ে 3 দিন পরে মানিকগঞ্জ থেকে গাড়ি দেয় না, আমাকে টাঙ্গাইল পৌঁছা দেয় আর কি। 3 দিনের বন্দিদশা থেকে মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়ার বর্ণনা দিচ্ছিলেন এই বাথান মালিক। গেল 17 মার্চ সিরাজগঞ্জ সদর উপজেলার 1 নম্বর চায়নাবাদ এলাকার চর থেকে তাকে অপহরণ করে ডাকাত দল। এই দফায় মুক্তি মেলে 5 লাখ টাকার বিনিময়ে। এরপর গেল 6 এপ্রিল 7টি গরুসহ আবারও সেই একই বাথান মালিককে অপহরণ করে ডাকাত দল। তবে এই দফায় অসহায়ত্বের কথা জানালে গভীর রাতে দুর্গম চরাঞ্চলে ছেড়ে দেয়া হয় মুক্তিপণ ছাড়াই। আমি কইলাম যে সেদিনকে আমি 5 লাখ টাকা দিলাম। এরা গৃহস্থর কয় টাকা থাকে, বালুচরের মধ্যে গইর পারি, আর যে আমাকে নিয়ে এলে এখন যদি 10 টাকা চাও আমি তাও তো দিতে পারবো না। কথার বলছেন পরে গরুর নৌকার থেকে ছোট একটা নৌকা দিয়ে এই যে যমুনা সেতুর উত্তর পাশে ফাইটে চর এখানে নামাই দিয়ে থেকে গেল। গভীর রাতে চরাঞ্চলের বিভিন্ন বাথানে দেশি বিদেশি অস্ত্র নিয়ে হানা দেয় ডাকাত দল। এরপর বাথান মালিক কিংবা রাখালকে বেঁধে চলে মারধর, ছিনিয়ে নেয় দুধ বিক্রির নগদ টাকা, মোবাইল ফোন। আবার কখনো নিয়ে যায় বাথানের গবাদি পশু। আপনাদের যা কিছু করার দরকার করে নিয়ে যান, তা মারেন না, দেন না, কয়ে বেটা বেশি কথা বলে অমনি পিস্তল দিয়ে বাড়ি দিছে। আমরা সাধারণ পাবলিক পড়ে থাকি কামলা পাট, তারপরে এসে অত্যাচার করে 1 বার না 2 বার না 3 বার হলো, তাহলে আমরা কিভাবে বাঁচবো? সবাইকে ধরে মানে একসঙ্গে পিস মুড়াদা বাঁধিয়েছিল, বান্ধা গরু বাছুর নিয়ে গেছে, দেওয়ানেক নিয়ে গেছিল, দেওয়ানেক ওই সেতুর ভাটির যা কাছাকাছি যা ওটি নেমে দিয়ে গেছে। শুধু দুর্গম চরাঞ্চলে নয়, লোকালয় থেকে কাছাকাছি বেশ কিছু চরে প্রায়ই ঘটছে এমন ঘটনা। চলতি বছরের শুরুর দিকে 14টি গরু খোয়া যায় সিরাজগঞ্জের চরে বাথান করা বগুড়া গাবতলীর সজল ঘোষের। বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশে অভিযোগ করেন। প্রায় 3 মাস পেরিয়ে গেলেও মেলেনি হারানো গরু। তবে প্রাণ ভয়ে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ করেন না ভুক্তভোগীরা। অভিযোগ করলে মেরে ফেলে নেব। অভিযোগও করেননি? না, অভিযোগ করলে মেরে ফেলে নেব, এই জন্য আমরা অভিযোগ করিনি। পুলিশ জানায়, দুর্গম চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় নিয়মিত টহলও হয় না। তবে বাথান কেন্দ্রিক অপরাধের অভিযোগ পেলে সর্বোচ্চ ব্যবস্থার আশ্বাস। পুলিশ ফ্রেন্ডলি যে লোকগুলো আছে তাদের সাথে যেহেতু আমাদের সার্বক্ষণিক যোগাযোগ থাকে, আমরা যেহেতু আমাদের ইন্টেলিজেন্স বেসড আমাদের যে কাজকর্মগুলো আছে, আমরা সেগুলোর মাধ্যমে তাদের থেকে ইন্টেলিজেন্স সংগ্রহ করে আমরা প্রোঅ্যাক্টিভ মেজারগুলো ওখানে নেই। আদারওয়াইজ ওখানে আমাদের রেগুলার টহল যেটা, সেইটা যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে এটা সম্ভব হয় না। মরুভূমির মতো উত্তপ্ত যমুনার এই বালুচরে জ্বলে পুড়ে যে রাখালরা গরু মহিষ পালন করেন, তাদের জীবিকা চালানোর একমাত্র এই মাধ্যম এখন হুমকির মুখে। তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিলে দেশের দুধ ও মাংসের চাহিদা মিটিয়ে সেসব রপ্তানি হবে বিদেশেও। রাজীব সেলিম, এখন, সিরাজগঞ্জ। জন্ম থেকে বধির শিশুদের শ্রবণ শক্তি ফিরিয়ে দেয়া একসময় স্বপ্ন মনে হলেও উন্নত চিকিৎসা প্রযুক্তির বরাতে এখন তাও সম্ভব হচ্ছে। ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারির মাধ্যমে এখন শতকরা 95% বধির শিশুই ফিরে পাচ্ছে তাদের শ্রবণ শক্তি।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেলের ইএনটি বিভাগের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে সিলেটের নিম্ন আয়ের মানুষও এখন স্বল্প খরচে পাচ্ছেন এই আধুনিক চিকিৎসা সেবার সুযোগ। সন্দীপন শুভর প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। এক মাস আগেও যে শিশুটি জন্মগত বধিরতার কারণে একটি শব্দ উচ্চারণ করতে পারত না, সেই শিশুর ঠোঁটে এখন আধো আধো বল। শিশুটির নাম মুনতাহা। এভাবেই যেন মায়ের কাছে মনের ভাব প্রকাশ করছে শিশু মুনতাহা। অথচ জন্মের পর অসুস্থ সন্তানকে নিয়ে শঙ্কায় ছিলেন বাবা মা। এ ঘাটের জল ও ঘাটে গোড়ালেও কাজ হয়নি তেমন। অবশেষে 18 মাস পর খোঁজ পান ককলিয়ার ইমপ্লান্ট সার্জারির। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সেবা নেওয়া শুরু করেন তারা। স্বল্প সময়ে মেয়ের এমন সুস্থতা দেখতে পেয়ে বাবা মায়ের ঠোঁটে এখন খুশির ঝিলিক। যে বাচ্চা এখন পর্যন্ত আমাকে মা পর্যন্ত ডাকতে পারে না, সে বাচ্চা এখন সফলভাবে আমাকে মা বলতে পারবে। আমার জন্য যে আরো অনেক বড় পাওয়া। শুধু মুনতাহা একা নয়, জন্মগত বধিরতায় আক্রান্ত সিলেট বিভাগের আরো 99 জন শিশু ফিরে পেয়েছে শ্রবণ ও বাকশক্তি। হাতের নাগালে এমন সেবায় খুশি সেবাগ্রহীতারাও। আমি ডাহাত লইয়া গেছি, টেস্ট করছি, পরীক্ষা করছি, এখন অপারেশন সাকসেসফুল হয়েছে। এখন আমার বাচ্চা মেশিন লাগানোর পরে আস্তে আস্তে শ্রম দেওয়ার পরে আল্লাহ যদি একই দেন তে কোরআন পড়তো, কথা হইতো, আর কিছু আমার চাওয়া নাই। সাধারণ একটা ফ্যামিলির লাগি এই যে আমরা যা জানি অত ব্যয়বহুল চিকিৎসা আমরা সম্পূর্ণ ফ্রিতে করাইছি। 2022 সালের 25 মে ঢাকার পর সিলেটে সর্বপ্রথম ককলিয়ার ইমপ্লান্ট সার্জারির কার্যক্রম শুরু করা হয়। সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহযোগিতায় সিলেট ওসমানী মেডিকেলের ইএনটি বিভাগ এই কার্যক্রম শুরু করে। এরপর একে একে 100টি সফল অপারেশন সম্পন্ন হয়েছে। ককলিয়ার ইমপ্লান্টের চিকিৎসক এবং সেবা সংশ্লিষ্টরা জানালেন, এই সার্জারির মাধ্যমে জন্মবধির শিশুদের নিরাময়ে আপ্রাণ প্রচেষ্টার কথা। আমরা এখানে কিছু টেস্ট করি। টেস্টগুলো হচ্ছে ABR, ASSR, OE। এটা হচ্ছে একটা অবজেক্টিভ টেস্ট, যেই টেস্টের মাধ্যমে আমরা ব্রেইনের থেকে শব্দ কালেক্ট করে এটা আর কি সিলেক্ট করি যে বাচ্চাটা কি আসলেই কানে শুনতে পাচ্ছে নাকি পাচ্ছে না, নাকি ও অন্য কোনো আদার্স সমস্যার কারণে সেই রেসপন্স করছে না। রুটিন দিয়ে দেয় যে সপ্তাহে 2 দিন 3 দিন আমাদের এই জায়গায় আসবে। তখন আমরা 6টা সাউন্ড আছে, এগুলা লিঙ্ক সাউন্ড বলে, ওগুলা যে আ ই উ ওগুলা প্রথম আমরা শোনাই। এই 6টা সাউন্ড যদি সে বলতে পারে তাহলে সে সব কথাই মোটামুটি বলতে পারবে। যারা জন্মবধির শিশু শুনতে পায় না কানে, তাদেরকে এই যন্ত্রের মাধ্যমে আসলে আমরা শোনাই। এই যন্ত্রের 2টা পার্ট থাকে, একটা ভিতরে একটা বাইরে। ভিতরেটা আমরা চামড়ার নিচে হাড্ডির মধ্যে একটা সুন্দর মানে ওই যন্ত্রের মতো করে খাস করে কেটে আমরা এখানে দিয়ে দিই এবং এইটার মাধ্যমে তার সাউন্ডটা কানের ভিতরে গিয়ে সে ব্রেনকে উদ্দীপ্ত করে এবং সে শুনতে পারে। সর্বনিম্ন 15,000 টাকায় নিম্ন আয়ের মানুষও করাতে পারবেন আধুনিক প্রযুক্তির জটিল এই চিকিৎসা। এই শিশুরা একসময় মাকে মা এবং বাবাকে বাবা বলতে পারত না। তবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উন্নতমানের ককলিয়ার ইমপ্লান্টের ফলে তারা এখন ফিরে পেয়েছে শোনার সক্ষমতা। এতে যেমন খুশি এই শিশুদের অভিভাবকরা, তেমনি খুশি চিকিৎসা সেবা সংশ্লিষ্ট সকলেই। সন্দীপন শুভ, এখন সিলেট। শেরপুরে প্রথমবারের মতো সুপারফুড হিসেবে খ্যাত চিয়া সিড চাষ করে বেশ সাড়া ফেলেছেন একজন কৃষি উদ্যোক্তা। মাত্র 5,000 টাকা খরচ করে কয়েক লাখ টাকা লাভের আশা তার। তরুণ কৃষকদের চিয়া সিড চাষে উদ্বুদ্ধ করতে পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তারা। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। শেরপুর সদরের সূর্যদী গ্রামের কৃষি উদ্যোক্তা শিমুল মিয়া গেল বছরের ডিসেম্বরে 5 থেকে 6,000 টাকা খরচ করে 50 শতক জমিতে শুরু করেন চিয়া সিড চাষ। মাত্র 100 দিনেই পেয়েছেন কাঙ্ক্ষিত ফলন। বিদেশি উচ্চমূল্যের এই ফসল থেকে কয়েক লাখ টাকা লাভের আশা তার। শিমুল জানান, এই ফসল চাষে খরচ ও রোগবালাই কম হয়। 1 বিঘা জমিতে 300 গ্রাম বীজ বপন করে 132 কেজি চিয়া সিড পাওয়া যায়, যেখানে প্রতি কেজির বাজার মূল্য 500 থেকে 600 টাকা। আমার দেখা থেকে এখানে অনেকে এই চিয়া সিড চাষ করতে আগ্রহ প্রকাশ করছে, কারণ এই চিয়া সিডকে অনেকে সুপার ফুড হিসেবে জানে। স্থানীয় কৃষকরা বলছেন, নতুন এই অর্থকরী ফসল চাষে শেরপুরে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফসল চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। এটা অল্প দিনে আসে, লাভজনক, তাই আমরা সামনের সিজনে চিয়া সিড চাষ করব। সার বিষ কম লাগে, কোনো খরচ নাই। একবার হাল চাষ করে এটা বুনা দিলেই তাতেই
যথেষ্ট। তো এখন জানতে পারছি যে এটা অন্য সব ফসলের অনেক দ্রুত আগে আসে, সেই জন্য আমরা এটা করার জন্য আর কি উদ্যোক্ত হয়েছি। কৃষি বিভাগ জানায় শেরপুরের মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় চিয়া সিড চাষে ব্যাপক সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগ থেকে নতুন কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। বাংলাদেশের যে সমস্ত এলাকায় সেচের ঘাটতি আছে সেই এলাকায় এটির একটা সম্ভাবনা আছে। বর্তমানে অনেকেই এটি চাষে উদ্বুদ্ধ হচ্ছে। আমরা কৃষি বিভাগ তাদেরকে এই বিষয়ে পরামর্শ প্রদান করতেছি। বাংলাদেশ ছাড়াও সুপারফুড নামে পরিচিত চিয়া সিড মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকা জুড়ে বাণিজ্যিকভাবে চাষ করা হয়। দেশে এই ফসলের চাষ বাড়লে আমদানি নির্ভরতা কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। নওগাঁয় ফসলি জমির পানি নিষ্কাশনে ব্যবহৃত খালের মুখ বন্ধ করায় হুমকির মুখে ১৫০০ বিঘা জমির ফসল। অভিযোগ, ফসলি জমির পাশে খাস জমিতে উঁচু বাঁধ দিয়ে 10টি পুকুর খনন করেছে প্রভাবশালীরা। এ ঘটনায় 5টি ভ্যাকুম মেশিন জব্দ করে উপজেলা প্রশাসন। সেই সাথে অজ্ঞাতদের নামে থানায় মামলা করা হয়। খনন করা পুকুর দ্রুত ভরাট করার দাবি কৃষকদের। নওগাঁ প্রতিনিধি আব্বাস আলীর প্রতিবেদনে বিস্তারিত। নওগাঁ সদর উপজেলার নলগাড়া মাঠের প্রায় ১৫০০ বিঘা জমির অধিকাংশই এক ফসলি জমি। এসব জমিতে এখন দোল খাচ্ছে আধা পাকা ইরি বোরো ধান। আর কিছুদিনের মধ্যে কৃষকের ঘরে উঠবে এসব ধান। বর্ষায় নলগাড়া মাঠের ৬০ বিঘা খাস জমি দিয়ে বক্তারপুর, চক পাথুরিয়া, বাচারি গ্রাম, বরুণ কান্দি সহ অন্তত ২০ গ্রামের পানি খাল ধরে নেমে যায়। তবে সম্প্রতি প্রভাবশালীরা ওই খাস জমিতে ভেকু মেশিন দিয়ে ১০ ফুট উঁচু পার বিশিষ্ট 10টি পুকুর খনন করেন। এতে বন্ধ হয়ে যায় পানি নিষ্কাশনের খালটির মুখ। এর ফলে যে কোনো মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ হলে বৃষ্টির পানি নেমে যাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় তলিয়ে যাবে বিঘার পর বিঘা ফসল। এদিক দিয়ে সমস্ত এলাকার পানি নিষ্কাশন হয়। এই নালা দিয়ে পানি যদি বের না হয় তাহলে আমাদের ফসল সমস্ত তলিয়ে যাবে। ড্রেন নাই, এরপর দিঘি খনন করা হয়েছে। এই দিঘি খনন করার জন্য জলাবদ্ধতা হয়ে যাবে। বর্তমান যে সরকার আছে এই সরকার তাড়াতাড়ি এটা ব্যবস্থা নেই। খাস জমি দখল করে অবৈধভাবে পুকুর খননের বিষয়টি জানার পর স্থানীয় জনপ্রতিনিধিকে নিয়ে গত ৭ এপ্রিল ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। টের পেয়ে ভেকু মেশিন রেখে পালিয়ে যান দখলদাররা। এ সময় 5টি ভেকু মেশিন জব্দ করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুকুর পাড় কেটে পানি নামতে দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেই সাথে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে করা হয় মামলা। এর মধ্যে নিয়ে যে আমরা ওখানে একটা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে, 5 লাখ টাকা জরিমানা করা হয়েছিল। 5 লাখ টাকা জরিমানা করবে, যেহেতু ওনারা উপস্থিত ছিল না, পাওয়া যায় না, এই 5 লাখ টাকা দায় নাই বলে রেগুলার করে মামলা হয়েছে তাদের নামে। মোবাইল কোর্ট পরিচালনা শেষে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানকে বলা হয়েছে যে স্থানীয় জনগণকে নিয়ে যে জায়গাগুলোতে পানি পাস হয়, পানিগুলো নির্গমন হয়, সেই জায়গাগুলো যেন কেটে দিয়ে আমাদের পানির প্রবাহটা যেন ঠিক থাকে। এ মাঠে পানি নিষ্কাশনের সমস্যা দেখা দিলে জলাবদ্ধতার কারণে আগামীতে কয়েকশো বিঘা জমির ফসল উৎপাদন ব্যাহত হবে। তাই দ্রুত এ সমস্যার সমাধান চান এ অঞ্চলের কৃষক। এখন নওগাঁ। সরবরাহ ভালো থাকায় দাম স্থিতিশীল রয়েছে পটুয়াখালীর পাইকারি বাজারে, ফলে স্বস্তি জানিয়েছেন ক্রেতারা। নিউ মার্কেট সবজির পাইকারি বাজার থেকে নিয়ে আলোচনাতে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, এই সপ্তাহে সবজির দরদাম কেমন দেখছেন এবং মৌসুম শেষ হলো, শীতকালীন সবজি কি এখন পাওয়া যাচ্ছে কিনা? শীতকালীন সবজি কিছুটা পাওয়া যাচ্ছে, তবে গ্রীষ্মকালীন সবজিরও সরবরাহ রয়েছে। সে কারণেই কিন্তু দেশের বিভিন্ন মোকাম থেকে এখানকার যে পটুয়াখালী যে পাইকার রয়েছেন তারা সবজি এখানে নিয়ে আসছেন এবং এখানে এই নিউ মার্কেট পাইকারি বাজারে এখানকার যে অর্ধ শতাধিক যে পাইকার রয়েছে তারা এখানে বেচা বিক্রি করছেন। তো এতে সরবরাহ ভালো থাকায় সবজি পাইকার এবং
এখানকার যে অন্যান্য খুচরা বিক্রেতা তাদের মাঝে একটা স্বস্তি দেখা দিয়েছে। এর ফলে খুচরা পর্যায়ে যে ভোক্তা রয়েছে তাদের মাঝেও একটু স্বস্তি রয়েছে, কেননা কয়েক প্রজাতির যে সবজির দাম অনেকটাই কমেছে। তো আজকে আমি এই নিউ মার্কেট পাইকারি সবজি বাজারে খোঁজ নিয়ে জেনেছি যে এখানে আজ 1 কেজি শসা বিক্রি হচ্ছে 25 টাকা, যা পটল বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 50 টাকা। এখানে 10 টাকা কমেছে, গতকালও 60 টাকা কেজি বিক্রি হয়েছিল, আজ 50 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়া করলা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি এবং রেখা তরকারি বিক্রি হচ্ছে 45 টাকা কেজি এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 15 টাকা কেজি এবং গাজর বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা এবং কাঁচামরিচ, অতি নিত্য প্রয়োজনীয় যে কাঁচামরিচ, সে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে মাত্র 20 থেকে 40 টাকা। তো বলা যায় যে সরবরাহ যথার্থ থাকায় এবং এখানকার যে ব্যবসায়ী রয়েছে তারা যথাযথ বাজার দর নিয়ন্ত্রণে রাখার ফলে কিন্তু প্রশাসনিক হস্তক্ষেপই কিন্তু দাম নিয়ন্ত্রণে রেখেছেন এবং ব্যবসায়ীদের সদিচ্ছার কারণেই এই সবজির দরটা লাগাম টেনে ধরতে পেরেছেন প্রশাসন এবং এখানকার ব্যবসায়ীরা। তো এতে খুচরা পর্যায়ে যে ভোক্তা রয়েছে তাদের মাঝে একটু স্বস্তি আমরা লক্ষ্য করেছি। তো এখানকার যে ব্যবসায়ী রয়েছে তারা বলেছেন যে এখন যে সবজি যে উত্তর যশোর সহ বিভিন্ন স্থান থেকে যে সবজি নিয়ে আসা হয়, সে সবজি পরিবহন যে খরচ, সেই খরচ যদি আর একটু কমতো তাহলে সবজির দাম আরো কমতো এবং ভোক্তা পর্যায়ে আরো স্বস্তি ফিরে আসতো, এমনটি প্রত্যাশা করছেন এখানকার ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে সবশেষ মুক্তি। জসিম পারভেজ যুক্ত ছিলেন পটুয়াখালী থেকে। বৈধ হজ যাত্রীদের শতভাগ সুযোগ সুবিধা নিশ্চিতে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পথে হাঁটছে সৌদি আরব। আগামী 29 এপ্রিল থেকে মক্কা, মদিনা ও আরাফাহ ময়দান সহ হজ কেন্দ্রিক এলাকাগুলোয় ঠাঁই হবে না উমরাহ, ব্যবসা ও অন্যান্য ভিসাধারীদের। এছাড়া হজ অনুমোদন ছাড়া এসব স্থানে অবস্থান করলেই গুনতে হবে জরিমানা। তহিদুর রহমানের প্রতিবেদন। একসঙ্গে বিশ্বের লাখ লাখ মুসলিমদের কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠতে হাতে সময় বাকি 2 মাসেরও কম। তাই 2025 সাল বা আরবি 1446 হিজরির পবিত্র হজ ঘিরে এখন থেকেই প্রস্তুত সৌদি আরব সরকার। 29 এপ্রিল বা পহেলা জিলকত থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন বিশ্বের 1.5 শতাধিক দেশের হজ যাত্রীরা। এই অবস্থায় অনুমোদিত হজ যাত্রীরা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে হজ আদায় করতে পারেন তার জন্য 13 এপ্রিল বা 15 শাওয়াল থেকেই উমরাহ ও অন্যান্য ভিসাধারীদের মক্কায় প্রবেশ নিষিদ্ধ। এছাড়া উমরা, ভিজিট ও অন্যান্য ভিসাধারী যেসব ব্যক্তি ইতোমধ্যে অবস্থান করছেন তারা আগামী 29 এপ্রিল থেকে হজ কেন্দ্রিক কোনো এলাকায় আর ঠাঁই পাবেন না। এই নির্দেশনা জারি থাকবে জুনের মাঝামাঝি সময় পর্যন্ত। এখানেই শেষ নয়। হজ ঘিরে দেশের অর্থ সংশ্লিষ্ট স্বার্থ পূরণ এবং বৈধ হজ যাত্রীদের আবাসন সুবিধা নিশ্চিতে 29 এপ্রিল থেকে হজ আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগ পর্যন্ত আরও কিছু নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার। এই আওতায় হজ অনুমোদন ছাড়া মক্কায় থাকার জায়গা তো পাওয়া যাবেই না, গুনতে হবে 50,000 সৌদি রিয়াল জরিমানা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 15 লাখ টাকার সমান। এছাড়া এমন কোনো ব্যক্তিকে মক্কার কোনো হোটেল, স্থানীয় বাসিন্দা বা পরিবহন সংস্থা থাকা ও চলাচলের সুযোগ করে দিলে তাদের জন্য থাকছে একই সাজার বিধান। প্রবাসীদের জন্যও কড়াকড়ি আরোপ করেছে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুমোদন ছাড়া হজ করতে গিয়ে প্রথমবার ধরা পড়লে 6 মাসের কারাদণ্ড শেষে নিজ দেশে পাঠানোর বিধান রাখা হয়েছে। এমনকি পরবর্তীতে 10 বছরের জন্য সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না সাজা ভোগকারী প্রবাসী। এদিকে চলতি বছর বাংলাদেশ থেকে 1,27,198 জনের হজের কোটা রয়েছে, আর পাকিস্তান থেকে 1,79,210 জন। তবে ভারতীয়দের বেসরকারি হজের কোটা 80% কমিয়েছে সৌদি আরব, যার কারণে দেশটির বেসরকারি ট্যুর অপারেটরদের আওতায় নিবন্ধিত প্রায় 52,000 মুসল্লির হজযাত্রা অনিশ্চয়তার মুখে পড়েছে। হজ ইসলামের 5টি স্তম্ভের একটি। ইসলামের বিধান অনুযায়ী শারীরিক ও মানসিক সুস্থতা এবং আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক নারী পুরুষের উপর জীবনে একবার হজ করা ফরজ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।
ইতিহাসে প্রথমবার কানাডার ফেডারেল নির্বাচনে একমাত্র বাংলাদেশি প্রার্থী ডাক্তার নুরুল্লাহ তরুণ। টরন্টোর বাঙালি অধ্যুষিত এলাকা স্কারবোরো থেকে বিরোধী দল কনজারভেটিভ পার্টির হয়ে লড়ছেন তিনি। তার বিপক্ষে আছেন লিবারেল পার্টির প্রার্থী প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার। জয় সহজ নয় উল্লেখ করে শেষ মুহূর্ত পর্যন্ত ডাক্তার তরুণের পক্ষে লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশি ভোটাররা। কানাডা থেকে জানাবেন সৈয়দ ইফতেখার। চলতি মাসের শেষেই জানা যাবে কে হচ্ছেন কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী। এরই মধ্যে নির্বাচনী আমেজ তুঙ্গে। এই উৎসব একটু বেশি ছুঁয়েছে টরন্টোর স্কারবোরো এলাকার বাঙালিদের, কারণ এই এলাকা থেকে এবারের নির্বাচনে প্রার্থী বাংলাদেশি চিকিৎসক ডক্টর নুরুল্লাহ তরুণ। স্কারবোরো সাউথ ওয়েস্ট কনজারভেটিভ পার্টির মনোনয়নে লড়ছেন ডাক্তার তরুণ। নির্বাচনে তিনিই একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। কানাডার ইতিহাসে এই প্রথম কোনো বাঙালি দেশটির ফেডারেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা নিয়ে উচ্ছ্বসিত কমিউনিটির মানুষ। যে ড্রিমটা আমি এক্সপ্রেস করছি আমার অ্যাক্টিভিটি দিয়ে, ইট রেজোনেট টু ইউ, সো আই এম সো হ্যাপি যে আসলে আমার যে পথটা শুরু হয়েছিল আই এম হ্যাপি। সো নাও আমি ভার্বালি অ্যাজ স্ট্রং অ্যাজ পসিবল, আই নিড ইউর হেল্প, আই নিড আওয়ার অল কমিউনিটি হেল্প। ডাক্তার তরুণের জন্ম খুলনায়। বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশনের পর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কাজ করেন। কানাডায় আসার আগ পর্যন্ত কর্মরত ছিলেন ঢাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে। কানাডার ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা থেকে চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রি নেন। ডাক্তার তরুণ কানাডার টরন্টোতে ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে কর্মরত আছেন। চিকিৎসা সেবায় ইতোমধ্যে তিনি টরন্টোর কমিউনিটিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। প্লিজ কানেক্ট মি সাম গ্রুপ যে তরুণ এখানে যাও। তার বিপক্ষে লিবারেল পার্টি থেকে লড়ছেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার। আগামী 28 এপ্রিল ভোট গ্রহণ। ডাকযোগে আগাম ভোট শুরু হতে যাচ্ছে 20 এপ্রিল থেকে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে প্রচার প্রচারণা। ভোটাররা কোন প্রার্থীকে ভোট দেওয়া যায় সেটি বিবেচনা করছেন। এক্ষেত্রে জনপ্রিয়তার পাশাপাশি তিনি কোন দল থেকে দাঁড়িয়েছেন সেটিও বিবেচ্য বলছেন তারা। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। যুদ্ধ শেষ হয়ে গাজা, সিরিয়া ও লেবাননে ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ। এক বিবৃতিতে ইসরায়েল জানায়, গাজার যে কোনো পরিস্থিতিতে শত্রুপক্ষ ও ইসরায়েলি সম্প্রদায়ের মধ্যে একটি বাফার জোন হিসেবে নিরাপত্তা অঞ্চল থাকবে। এরই মধ্যে গাজার 30% অঞ্চল বাফার জোনে পরিণত করেছে ইসরায়েলিরা। প্রথম দফার যুদ্ধবিরতি শেষে গেল প্রায় 1 মাসে 5 লাখ ফিলিস্তিনি নতুন করে বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়াকে হামাসকে চাপে ফেলার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। গেল একদিনে ইসরায়েলি হামলায় মারা গেছেন অন্তত 35 জন ফিলিস্তিনি। এ নিয়ে গাজায় প্রাণহানি 51,000 ছাড়িয়েছে। ট্রাম্পের সম্পূরক শুল্কের জবাবে চীন ডলার মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা চালুর পথে হাঁটতে যাচ্ছে বলে দাবি অর্থনীতিবিদদের। তারা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন করতে জুলাইয়ে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনের দিকে তাকিয়ে আছে বেইজিং। যদিও কোনো বিশ্লেষক মনে করেন ব্রিক্সের সদস্য রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে বাণিজ্যিক লেনদেনে ডলারের বিকল্প চালু করলেও বিশ্ব অর্থনীতিতে এর তেমন কোনো প্রভাব পড়বে না। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। আগামী জুলাইয়ে ব্রিক্স সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। বিশ্বের উন্নত 7 দেশের জোট G7 এর আদলে 2009 সালে জন্ম নেয়া গ্লোবাল সাউথের এই মঞ্চ প্রস্তুত হচ্ছে অংশীজন বানানোর পরিকল্পনা নিয়ে। স্থায়ী সরকার নির্বাচিত হওয়ার পর 2024 সালে ব্রিক্স জোটে সামিল হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। একই বছর কূটনৈতিক এই জোটের সদস্য বানানো হয়েছে ইরান, ইথিওপিয়া, মিশর ও সংযুক্ত আরব আমিরাতকে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন ফরেন পলিসির পূর্বাভাস, উন্নয়নশীল অর্থনীতির দেশগুলির এই জোটে যোগ দিতে পারে তুরস্ক ও সৌদি আরব। এতে করে ভূ রাজনৈতিক পরিস্থিতিতে আসতে যাচ্ছে বড় পালাবদল। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চড়া শুল্ক নীতির বিপরীতে ঢাল হয়ে দাঁড়াতে পারে ব্রিক্স জোট। 2024 নভেম্বরে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পরিবর্তে ব্রিক্সের নিজস্ব মুদ্রা ব্যবহারে সমর্থন দেয় ব্রিক্সের সদস্য দেশগুলো। বিশ্ব বাণিজ্যে ডলারের আধিপত্য খর্ব করার এই পরিকল্পনা বাস্তবায়ন হলে সাম্রাজ্যবাদী শ্রেষ্ঠত্ব হারাতে পারে যাবতীয় আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ, মুদ্রা বিনিময় ও অর্থ লেনদেনের সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম ডলার।
ব্রিক্সের জন্মলগ্নে এই আশঙ্কাই করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। 16 বছর পর ব্রিক্সের সম্প্রসারণ ভাবিয়ে তুলছে ট্রাম্প প্রশাসনকেও। যদিও ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য, ব্রিক্স এখন একটি মৃতপ্রায় সংস্থা, আর কোনোভাবে ডলারের বিকল্প আনার চেষ্টা করলে ব্রিক্সের সদস্য রাষ্ট্রের উপর 100% পর্যন্ত সম্পূরক শুল্ক আরোপের ঘোষণাও দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। They said, sir, what about the BRICS states? They're going to take over the dollar, the sanctity of the dollar. They're going to create a new currency to rule the world. I said, no, they're not. অর্থনৈতিক সক্ষমতার বিচারে যুক্তরাষ্ট্রের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন। চলতি দশকের শেষে এই আধিপত্য হারাতে পারে ওয়াশিংটন। তাই বেইজিংয়ের হাত ধরে ডলারের বিকল্প আনার সাহস দেখাতে পারে ব্রিক্স জোট। So China in particular has been driving to try and create a sort of a non-dollar world, either increasing the trade in renminbi, and with the BRICS grouping, they're looking at that to be like a sort of a new G7, as it were, and hopefully, and they're hoping that potentially those countries can trade with their own currency. Economically, the game is over. The Chinese, if not already a wealthier economic unit than we are, which they probably are, will be within a few years. Very few, like by the end of this decade, if not already. So economically, they are now our equal. যদিও দক্ষিণ এশিয়া কেন্দ্রিক এই বিশ্লেষণের সাথে একমত হতে পারছে না পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কগুলো। তারা বলছে, বিশ্বের অর্ধেকের বেশি জনসংখ্যার প্রতিনিধিত্বকারী ব্রিক্স জোটের সদস্যরা নিজস্ব মুদ্রা চালুর সুযোগ নিলেও বিশ্ব অর্থনীতিতে ডলারের আধিপত্য ঠেকানো সম্ভব হবে না। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। গণহত্যায় অভিযুক্ত 187 পুলিশ সদস্য পলাতক। মামলার পর লাপাত্তা আরো 20 কর্মকর্তা। 7 মাসে অবস্থান চিহ্নিত না হওয়ায় নাশকতার শঙ্কা। সরকারি চাকরি আইন যেটি রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কিন্তু চলমান রয়েছে। প্রক্রিয়াগুলো অনুসরণ করে খুঁজে বের করার চেষ্টা করা, কারণ একটা ভয় কিন্তু থেকেই যায়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক আজ। 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জমির উদ্দিন সরকার। দীর্ঘ 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ। পাওনার দাবি ও অমীমাংসিত বিভিন্ন ইস্যুতে হবে আলোচনা। গরু মহিষ লুট ও অপহরণ আতঙ্ক সিরাজগঞ্জের চরাঞ্চলে। দুর্গম বিধায় নিরাপত্তা ঘাটতির কথা স্বীকার পুলিশের। পিস মুরাদা বান্ধেছিলাম, বান্ধা গরু বাছুর নিয়ে গেছে। রেগুলার টহল যেটা, সেইটা যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে এটা সম্ভব হয় না। এবং বিশ্বকাপ থেকে মাত্র 1 ম্যাচ দূরে নারী ক্রিকেট দল। বাছাই পর্বে আজ শক্ত প্রতিপক্ষ উইন্ডিজের বিপক্ষে জিতলেই খেলা নিশ্চিত। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/echontv-তে।